অ্যাম্পলিফায়ারটা পয়েন্টটা কিছু ফোকাস করে আমরা একটু আরেকটু এনে দিতে চাবো যে অ্যাম্পলিফায়ার আসলে প্র্যাকটিক্যালি বানানো হয় কি কনফিগারেশন আছে এবং অ্যাম্পলিফায়ারটা আমরা শুধুমাত্র উপস্থিত গেইন বলে একটা জিনিস ইউজ করে তো মানে মেইন আইডেন্টি যে আমি স্মল সিগন্যাল দেবো সেটাকে একটা সাথে একটা স্কেলার ভ্যালু করেছি মানে যেটা অ্যাম্পলিফাই করছে স্কেল আপ করছে তো এটার গেইন ছাড়াও একটা অ্যাম্পলিফায়ার একটা সার্কিটের আরো অনেক ধরনের কি বলবো ফিগার অফ মিনিংস এখানে আমরা আলোচনা করি ইন জেনারেল বিজেপিতে যে অ্যাম্পলিফায়ার সবসময় বাংলা দাবি করা অ্যাম্পলিফায়ার আমরা এরপর আমরা মসফেটও শুরু করে তো মসফেট একটা ট্রানজিস্টর যে কোনো ট্রানজিস্টর নিয়ে একটা আমরা অ্যাম্পলিফায়ার বানাতে পারি ইন জেনারেল একটা অ্যাম্পলিফায়ার আইডেন্টি এরকম যে অ্যাম্পলিফায়ার থেকে অবশ্যই এইভাবে একটা সিম্বল মানে একটা ট্রায়াঙ্গেল সিম্বল তো দেখা হয় তো ইন জেনারেল একটা অ্যাম্পলিফায়ার আইডেন্টি আমি একটা সিগন্যাল দেবো এটা হচ্ছে আমাদের ভিসি ইন বলি আমাদের এটা ইনপুট আউটপুটের ঠিক করতে আছে আচ্ছা সিগন্যাল এটা কি খবর মনে রাখবেন ঠিক আছে এটা ভিসি সিগন্যাল এটা একটা অংশ সিগন্যাল আছে কুইক সিগন্যাল যেটা আমি কথা বলছি কথাটা তো ইমিডিয়েটলি মাইক্রোফোন একটা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট হচ্ছে এটা হচ্ছে সিগন্যাল এটা হচ্ছে আরসি এইটা হচ্ছে কি অ্যাম্পলিফায়ার সার্কিট অ্যাম্পলিফায়ার সার্কিটের বাইরে হচ্ছে সিগন্যাল সোর্স থেকে যখন আসছে এই নিজস্ব রেজিস্ট্যান্স থাকতে পারে ব্যাপারটা এরকম যে তোমার একটা জিনিস প্রশ্ন না যে সোর্সেরও কিন্তু সোর্স রেজিস্ট্যান্স ব্যাপার আছে ব্যাটারি নিজস্ব রেজিস্ট্যান্স ব্যাপারটা এরকম যে সোর্সও নিজস্ব রেজিস্ট্যান্স আছে এই রেজিস্ট্যান্সটা বেশি হলে ভালো হয় কম হলে ভালো হয় কেমিক্যালি কম হলে ভালো হয় এই রেজিস্ট্যান্স ইফেক্ট তো পরে সামনে আসতে পারে এটা যত কম হবে তত আসলে এটা বলতে পারে আইডিয়া তো প্র্যাকটিক্যালি একটা সোর্সও নিজস্ব রেজিস্ট্যান্স থাকতে পারে যদি আমার মডেলের নাম আছে আর এখানে সেটাটা গ্রাউন্ড আছে মানে পুরো 100% একটা রেফারেন্স থাকে এই সিগন্যাল যেটা দিচ্ছি মানে এই সিগন্যালটার ভেতরে রেফারেন্স গ্রাউন্ড কানেক্টেড করে একটা নিজস্ব গ্রাউন্ড আছে আউটপুট সেটা পাচ্ছি আউটপুটটা পরে আমরা একটা লোডের রেসপেক্টে দিচ্ছি এটা হচ্ছে আরএল এটা হচ্ছে আমাদের পি আউট আইডিয়া যে এটা অ্যাম্পলিফায়ার করছে একটা আমি এটা যেটা এ লিখলাম একটা সিগন্যালকে অ্যাম্পলিফাই করছে ঠিক আছে ওর এখানে কিন্তু হয়তো বা ভিইন এর উপর উপর আসছে আর আমি যে আউটপুটটা পাচ্ছি এই পাশে করছে এতে এ ভিইন করছে ঠিক আছে ওর একটা যেটা পাচ্ছি সেটা তো ওর নিজে শুনতে পারছে ওর ইমিডিয়েটলি এই যেটা সরি একেবারে অ্যাক্সেস যে প্রসেস আছে সেটাকেও অ্যাপ্লাই করছে আর বাইরে একটা বিষয় আছে আমাদের বাইরে হচ্ছে কি একটা বড় সিগন্যাল আর বি সিগন্যাল তার নিজস্ব রেজিস্ট্যান্স থাকতে পারে তারপর আমাদের লোড রেজিস্ট্যান্স লোড রেজিস্ট্যান্স এটা কিন্তু আমাদের অ্যাম্পলিফায়ার সার্কিটের পার্ট না আরএল কি অ্যাম্পলিফায়ার সার্কিটের পার্ট না এটা হচ্ছে কি আমাদের যে লোড কন্ট্রোল করতে পারে যে এই মাইক্রোফোন সিস্টেমের যে লাউডস্পিকারের বিষয়টা রেজিস্ট্যান্স লাউডস্পিকার কিন্তু নিজে মানে লাউডস্পিকার দেখে না আলটিমেটলি ফাইনাল সাউন্ডটা জেনারেট হচ্ছে এটা কিন্তু অ্যাম্পলিফায়ার পার্ট অ্যাম্পলিফায়ার লাস্টের যে সাউন্ডের সোর্সটার পাশে সেটা অ্যাম্পলিফায়ার আছে সেটা ভোল্টেজ জেনারেট করছে আমাদের লাউডস্পিকারের যে ডায়াফ্রামটা সেখানে তারপর সেই ডায়াফ্রামটা মানে বেশি ভাইব্রেট করে সাউন্ড তৈরি হচ্ছে তো এটা হচ্ছে লাউডস্পিকারের রেজিস্ট্যান্স মানে লোড রেজিস্ট্যান্স এটা অ্যাম্পলিফায়ারে কিন্তু বাইরের পার্ট এটা হচ্ছে এক্সেল একইভাবে সিম্পলি যে আমাদের সোর্স সিগন্যাল জেনারেট হচ্ছে সিগন্যাল নিজস্ব রেজিস্ট্যান্স থাকতে পারে এই রেজিস্ট্যান্সগুলো কিন্তু আমাদের অ্যাম্পলিফায়ারের বাইরে অ্যাম্পলিফায়ার নিজস্ব রেজিস্ট্যান্স আছে তার বাইরে স্যার অ্যাম্পলিফায়ারকে আমরা এ দেখি নাকি ট্রায়াঙ্গেল থাকে শুধু অ্যাম্পলিফায়ারকে আমরা এ দিয়ে আইডেন্টিফাই করি নাকি মানে এটা হচ্ছে গেইনটা মানে আমি গেইনটাকে বলছি কি মানে একেবারে কি করবে যে র গেইনটা ঠিক আছে আমাদের অ্যাম্পলিফায়ারটা যেটা ইমিডিয়েটলি যে ইনপুটটা সেটাকে ও একটা এ স্কেলার ভ্যালু স্কেলার মধ্যে দিচ্ছে আর সিম্বলটা হচ্ছে কি ট্রায়াঙ্গেল এই যে ট্রায়াঙ্গেল সিম্বল দেখা হয় ঠিক আছে তো এখন আমি একটু দেখি মানে এই জিনিসটাকে এটা তো সিম্পল লিখলাম ঠিক আছে তো এটার ভিতরে কি আছে এটা কি জিনিসটাকে আমরা এইভাবে মডেল করি এটা একটা সোর্সটা আমরা আগে মডেল এটা হচ্ছে ভিসি এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স এটা হচ্ছে আরসি এখন এই ট্রায়াঙ্গেলের ভিতরে এই ট্রায়াঙ্গেলের ভিতরে জিনিসটাকে আমরা এইভাবে মডেল করি ভিতরে একটা আর আছে এটাকে বলে আর ই এটা একটা যে ভোল্টেজ আছে সেটা হচ্ছে ভি আর এইটা হচ্ছে একটা আমাদের এটা ধর অ্যাম্পলিফাই করছে এটা হচ্ছে আর আউট এটা হচ্ছে এ ইন
অ্যাম্পলিফায়ারের ভিতরে জিনিসটাকে আমরা এইভাবে মডেল করতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে আলোচনা স্বার্থে মডেল করতেছে। আইডিয়াটা এরকম যে ইনপুট একটা রেজিস্ট্যান্স আছে, ঠিক আছে? একটা নিজস্ব রেজিস্ট্যান্স আছে এবং সেই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজটা যে মানে ইনপুটটা আসছে সেই ইনপুটটাকেই পৌঁছে আসে অ্যাম্পলিফাই করছে। অ্যাম্পলিফায়ারটা হচ্ছে এই ভোল্টেজটাকে করছে, তবে সেই ভোল্টেজটা একটা মানে এই ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার নিজস্ব আউটপুট রেজিস্ট্যান্স আছে। এই কাউন্টারটা খেয়াল করি, এটাকে বলা হয় ইনপুট রেজিস্ট্যান্স আর এটা অ্যাম্পলিফায়ারের ইনপুট রেজিস্ট্যান্স, এটাকে বলা হয় আর আউট, এটা অ্যাম্পলিফায়ারের আউটপুট রেজিস্ট্যান্স, আউটপুট সাইডে আছে। তো এখানে আমরা যেটা বললাম এই পুরো ট্রায়াঙ্গেলটাকে তিনটে এলিমেন্টে মডেল করছি। জিনিসটা ভেবেছিলাম যে ভেতরে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স ইউজ করছি, ঠিক আছে? ডিপেন্ডেন্ট সোর্স নেই থেকে গেইন করছি, এই বিটাকে অ্যাম্পলিফাই করছি, এটা মডেল করছি। সত্যি বলতে এটা একটা ভোল্টেজ সোর্স কিভাবে আসে ট্রানজিস্টরের আমাদের অ্যাক্টিভ মোডে থাকতে তখন তো আমাদের একটা কারেন্ট সোর্সের মধ্যে বিহেভ করে, সেক্ষেত্রে কোনোভাবে আসে। তাই আপাতত কনসেপচুয়ালি মডেল করছি এভাবে যে বিটা একটা অ্যাম্পলিফাই করছে, এখানে ডিপেন্ডেন্ট সোর্স আর যে আউটপুট আছে তারপর আর আছে। দেখেন খেয়াল করে দেখি কি কি জিনিস মডেল আছে, মানে আমি যে আর ইন নামে একটা জিনিস আছে, তারপর আর আউটপুট একটা জিনিস আছে, আর হচ্ছে গেইন আছে। এটা মোটামুটি আমাদের অ্যাম্পলিফায়ারের নিজস্ব প্যারামিটার। এখানে আমাদের এখানে বলি মানে এটা আইডিয়া কি কি দরকার, ঠিক আছে? আর ইনটা কেমন হলে ভালো হবে খেয়াল করে দেখি। আর ইনটা যদি যত ছোট হয়, আর এটা যদি ছোট হয় তো এই যদি অলরেডি ছোট ঠিক আছে, মানে আমি আর সিক্স রাখতে চাই আর আর সাধারণত আমি জিরোটা থাকে ছোট বললাম। আর ইনটা যদি বেশি ছোট হয়, মানে অ্যাম্পলিফায়ারের ইনপুট রেজিস্ট্যান্স যদি বেশি কম হয়, তাহলে বলতে পারবো এখানে পুরো মানে কি হতে পারে, এই সিগন্যাল সোর্সটার জন্য কেমন হতে পারে ব্যাপারটা? রেজিস্ট্যান্স কম হয়, নেগলিজেবল স্যার। হ্যাঁ মানে লেগের মধ্যে যদি ধরি তাহলে আর বিসিকে কি কোনো প্রবলেম হতে পারে, মানে যদি আলটিমেটলি রেজিস্ট্যান্স কম হয় এই সার্কিটে খেয়াল করি এটা মানে সাপ্লাই তো আচ্ছা বিন জিরো হয়ে যাবে না, ওটা হোক সমস্যা নেই, মানে ওটা যদিও যা সার্কিটে এফেক্ট করবে প্রবলেম, মানে আমি বলতে চাচ্ছি শুধু বিসিকের জন্য কি প্রবলেম হবে, অনেক বেশি কারেন্ট যাবে। হ্যাঁ এটা এক্স্যাক্টলি যে যদি আর ইন্টারনেট যত কম হয় তাহলে বিসিকে কিন্তু অনেক কারেন্ট সাপ্লাই দেওয়া লাগবে, তাই না? মানে আর সিং তো অলরেডি কম, আমি বলি আর সিং এমনিতেই কম হয়, এটাকে আমি কম দিতে পারি, এটা সব পুরো মডেল করার জন্য আসছে, এটা এমনিতেই কম। এখন আর ইনটাও যদি কম হয় তাহলে কি শুরু হতে পারে? শুরু হয় যে আমাদের তখন ডিসি থেকে অনেক বেশি কারেন্ট সাপ্লাই দেওয়া হবে, ঠিক আছে? অনেক বেশি কারেন্ট সাপ্লাই দেওয়া হবে। তো এটা হচ্ছে কি রিজার্ভ বললাম, মানে টিপিক্যালি এটা করতে চাইলে ইচ্ছা মতো কারেন্ট সাপ্লাই দিতে পারে না। মানে আমি আইডিয়ালি যদি এখানে কোন কারেন্ট সাপ্লাই না দিত, মানে একেবারে শুধুমাত্র ভোল্টেজটা দিচ্ছে, মানে কারেন্ট নেই, মানে কারেন্ট হচ্ছে আইডিয়ালি আমরা চাই আইডিয়ালি ওই ওয়ান, মানে এটাকে আমি যদি আই কি করি, আই হচ্ছে কি শুরু কাছে চাই, আমি চাই না মানে আমার সিগন্যাল সোর্স থেকে কারেন্ট হয়, তো এটা আসলে কারেন্ট সাপ্লাই দিতে পারে না টিপিক্যালি, মানে এটা আসলে খুবই একেবারে প্রধান সমস্যা। আমি আসলে সাউন্ডটা জেনারেট করছি এখানে মাইক্রোফোন থেকে, মাইক্রোফোন চাইলে হচ্ছে এত পাওয়ার সাপ্লাই কারেন্ট সাপ্লাই দিতে পারে, ওটা হয়তো ভোল্টেজ জেনারেট করছে কিন্তু আসলে কারেন্ট দেওয়া না, বুঝতে পারছো? কারেন্ট এবং ভোল্টেজ যদি গুণ করি তাহলে পাওয়ার আসে। তো আমাদের কারেন্ট হলে বেশি হবে মানে পাওয়ার বেশি দেওয়া, কিন্তু যদি আমরা পাওয়ার বেশি দিতে চাই না, আমি শুধুমাত্র সিগন্যালটাকে অ্যাম্পলিফাই করতে চাই, আমি ওখানে পাওয়ার দিচ্ছি, পাওয়ারটাকে অ্যাম্পলিফাই করবে, ঠিক আছে? পাওয়ার অ্যাম্পলিফাই করছি, আমার সিগন্যালটাকে অ্যাম্পলিফাই করতে কারেন্ট আমি যে জিরো করবে, তাহলে কি দরকার? আই থেকে জিরো করতে তাহলে থেকে আর ইনটা কেমন পাওয়া যাবে, আরটা কেমন পাওয়া যাবে, স্পিড পাওয়া যাবে, যত বড় হবে ততই ভালো, ঠিক আছে? এটা হচ্ছে আমার আইডিয়া চাই। এখন এইখানে খেয়াল করি, এখানে আবার কি এখানে আর আউটের বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত? খেয়াল করে দেখি আর আউটটা যদি বেশি হয়, খেয়াল করে দেখি এখানে একটা সার্কিট আমি বলছিলাম, আমি একটা সিম্পল সিরিজ সার্কিট তৈরি করছি, এখানে আমাদের ডিপেন্ডেন্ট সোর্স আছে, ডিপেন্ডেন্ট সোর্সের ভোল্টেজ ইমিডিয়েটলি মানে আমাকে আর কিছু পায় না, এখানে একটা ভোল্টেজ ধরে রাখা আছে, তাই না? এখন আর আউটটা যদি বেশি বড় হয় কি প্রবলেম হতে পারে? সিগন্যালটা ছোট হয়ে যাবে, ভোল্টেজ কমে যাবে। এক্স্যাক্টলি আর যদি বেশি বড় হয় তাহলে কিন্তু এই যে এখানে অ্যাম্পলিফায়ারটা যে ভোল্টেজটা জেনারেট করছে সেটা কিন্তু আর আউটের মধ্যে চলে যাবে, এটা ভোল্টেজ ডিভাইডার রুল বি আউটপুট আমরা দেখি আমরা এখানে আইডিয়ালি 1 চাই, এখানে হচ্ছে আমি চাই বি আউটটা এক্স্যাক্টলি হচ্ছে কি বি এর সমান হবে, বি আউট যেটা আছে এটা এক্স্যাক্টলি আসলে অ্যাম্পলিফায়ার যেটা জেনারেট করছে ইন্টারনালি সেটা যেন আমি বাইরে পাই, এটাই হচ্ছে। এর জন্য কি করতে হবে? তাহলে আমাদের আর আউটটা কেমন হতে হবে? আউটটা কেমন হবে? জিরো।
মানে টেন্স টু জিরো হবে, যত কম হবে তত ভালো। এটা হচ্ছে কি আসলে আমাদের অ্যাম্পলিফায়ারের ডিজায়ারেবল প্রপার্টি বা ডিজায়ারেবল মানে ক্যারেক্টারিস্টিক, যেটা আমরা চাই। ইনপুট রেজিস্ট্যান্সটা যত পারে ছোট হবে এবং আউটপুট রেজিস্ট্যান্সটা যত পারে মানে সরি আর ইনপুট রেজিস্ট্যান্সটা যত পারে বড় হওয়া লাগবে, মানে বড় করা লাগবে, আর আউটপুটটাকে যত ছোট করতে পারবো তত ভালো। আর এখানে ইন্ডিয়ার যে ডেটা আছে এটা আমরা বেশি করতে চাই, এটা একটু ছোট করে দিতে করতে, কিন্তু এটা ডেটা বড় করতে আছে, যত বেশি গেইন হবে তত ভালো হবে। এই হচ্ছে কি ব্যাপারটা, এটা আমরা ছোট করতে চাই, আরো ছোট করতে চাই, টেন্স টু জিরো করতে চাই, ইনফিনিটি করতে চাই, এটা যত বেশি হবে তত ভালো। টেন্স এটা ধরে ইনফিনিটি করতে কথা কথা, এটা অনেক বেশি করতে। এটা হচ্ছে কি আমাদের ট্রান্সফার সরি অ্যাম্পলিফায়ারের বিষয়টাকে আমরা আজকে এইভাবে মডেল করতে পারি, যেটা ইনপুট রেসপন্সটাকে একটা গেইন থেকে আউটপুট তো ঠিক আছে। এটা তো আসলে আমরা একটা জেনারিক অ্যাম্পলিফায়ারের বৈশিষ্ট্য বলছি, কিন্তু আমাদের নিজে এই যখন আমরা ট্রান্সফার বানাবো তখন তো অবশ্যই কম্পিউটার সার্কিট, কিন্তু তারপর পুরো জিনিসটাকে আমি এভাবে চিন্তা করতে পারি যে একটা ইনপুট সাইড রেজিস্ট্যান্স আউটপুট সাইড রেজিস্ট্যান্স আর সেগুলোকে আমরা এরকম কোয়ান্টিটিতে রাখছি। এখানে চিন্তা করি আর ইনটা আসলে এক্স্যাক্টলি মানে কম্বোটা কেমন হওয়া উচিত, মানে আর ইনটা হচ্ছে যদি বের করতে ধরো এই সার্কিটটা থেকে আর V6 জানি R6 জানি, তো এখানে আর ইনটা বের করতে আর ইনটা কিভাবে বের করা যেতে পারে, মানে আমি হচ্ছে ফর্মুলা দিয়ে বের করতে যাচ্ছি। আমি একটা স্পেসিফিক মানে আমি চাচ্ছি যে আর ইনটা বের করতে, মানে আমরা আর ইনটা অ্যাম্পলিফায়ার হয়তো জানি না, একটা অ্যাম্পলিফায়ার সার্কিট আছে কোনভাবে আর ইনটা আমাদের বের করা লাগবে, মানে এটা তো মডেল করার শর্ত আমি এগুলো দিচ্ছি। আর ইনটা যদি শুধুমাত্র ক্যালকুলেট করতে কিভাবে ক্যালকুলেট করা যেতে পারে স্যার আর ইন বাই সরি কিভাবে করা যেতে পারে, স্যার ডি বাই আর ইন ইকুয়াল টু মানে আমাদের V ইকুয়াল টু কি আছে স্যার, V ইকুয়াল টু হচ্ছে কি আর ইন ডিভাইড বাই R6 প্লাস আর ইন ইনটু ভি। আর এটা হচ্ছে কি আমাদের V6, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। তাই তো। তো অ্যাম্পলিফায়ার যদি হচ্ছে কি আমাদের এটা কারেন্ট বলে দিলাম, এটা হচ্ছে কাছে একটা কম্পিউটার পড়া আছে, এটা হচ্ছে আই আর ইন মানে জিনিসটা এভাবে করতে পারি, এখানে তো কারেন্ট ফ্লো করছে আই তাই না, V ইকুয়াল টু হচ্ছে কি আমাদের আর ই আর জায়গায় তারপর কারেন্ট ফ্লো করছে, তা আর ইকুয়াল টু সিম্পল হবে V ডিভাইড বাই আই। তো V কি V আসলে আমরা জানি না, এটা আমরা দেখতে হবে, মানে আমাদের যেটা হচ্ছে কি আলটিমেটলি যে আমাদের ট্রানজিস্টর মানে আমাদের পুরো অ্যাম্পলিফায়ারের ভেতর যে সিগন্যালটা অ্যাম্পলিফাই হচ্ছে সেটা আমাদের V হবে। তো আমি এখানে যেটা করতে পারি, তাহলে আমার আরএন যদি বের করতে হবে দেখতে হবে ট্রানজিস্টর আসলে ইন্টারনালি কি পরিমাণ ভোল্টেজ ইনপুট আকারে যাচ্ছে এবং কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, এই তো রেশিও করে আমরা আরএনটা বের করতে পারি। ঠিক আছে, তো এইটা হচ্ছে কি একটা, তারপর আরেকটা জিনিস আমাদের করা লাগবে, আর আউটটা করা লাগবে, এটা দেখতে হচ্ছে এটা কিভাবে আচ্ছা আর আউট বের করতে এটা কিভাবে করতে পারবো, এটা করার আইডিয়াটা হচ্ছে এরকম যে আমি প্রথম এটা কি করে ইনপুটটাকে জিরো করেছি, মানে আমি হচ্ছে কি V6টাকে আর বের করার প্রবলেম আছে, এটা কিভাবে করে আমার সার্কিটটা হচ্ছে কি এটা জিরো হয়ে গেল, এটা হচ্ছে কি একটা রেজিস্ট্যান্স R6, এখানে আছে কি R ইন আছে, এটা হচ্ছে V, এখানে আমাদের সোর্সটা আছে মানে ডিপেন্ডেন্ট সোর্সটা, এটা হচ্ছে R আউট, এইখানে যে RL আছে RL টা না রেখে আমি এখানে হচ্ছে কি জোর করে একটা হচ্ছে সোর্স বসে দেবো, এটা সামথিং Vx। তো এখানে খেয়াল করে দেখো আমি যদি সিগন্যাল না রাখি তাহলে এখানে V ইকুয়াল টু 0, তো এটা ইকুয়াল টু 0 হয়ে আছে। তো সিম্পল সার্কিটে যদি আমরা এটা Ix কারেন্ট ফ্লো করে তাহলে R out ইকুয়াল টু V
Vx by Ix বুঝতে পারছি মানে আমরা যেটা করবো সিগন্যাল সোর্সটাকে সার্কিটে যেটা আমি বলি আউটপুট রেজিস্ট্যান্স বের করতে বলেছি আউটপুট রেজিস্ট্যান্স বের করতে পুরো যেটা করা লাগবে ইনপুট সিগন্যালটাকে জিরো করে দিতে হবে এবং ইনপুটে রেখে আউটপুটে রেখে ইচ্ছা করে আমি কি করতে হবে যেখানে যদি আমি একটা সোর্স বসাই সোর্স বসালে এই কারেন্ট কত ফ্লো করবে মানে অ্যাম্পলিফায়ার হবে সেখানে কিন্তু আমরা আর বের করব Vx বাই Ix মানে এটা জিরো এটা তো সোর্সের আর এটা ট্রাই করছে আর এটা রাখে ঠিক আর এটা রাখে তো এখানেও যেটা ঠিক আর এটা রাখে সিম্পল রাখবো এখানে একইভাবে আমাদের করতে পারি মানে এখানেও সেম কাজ করবো মানে আমি ইনপুট রেজিস্ট্যান্স করতে আগে থাকে মানে ভিসি থেকে সরাই দিয়ে আমরা শুধু চিন্তা করবো আর ইটাকে রাখছি মানে এটা ভিসিটা আর আর সিগন্যালটা আমাদের সিগন্যালের পার্ট তো আমি আর সিগন্যাল যদি সরাই দিই এখানে আইন আছে এখানে গ্রাম এটা হচ্ছে কি আমাদের ভিই এটা হচ্ছে কি আই মানে এখানে থেকে পাইছি সিম্পলি যদি আমি হচ্ছে কি অ্যাম্পলিফায়ারের এই পার্টটা সরাই দিয়ে আমি সিম্পলি চিন্তা করি একটা সামথিং অ্যামাউন্ট অফ যদি একটা সোর্স টাইম করি সোর্স টাইমটা কি করে কারেন্ট ইনফ্লো হবে সেইটা রেশিও হচ্ছে কারেন্ট এইভাবে আমি এটা হচ্ছে আইডিয়াগুলো বুঝতে পরে আমরা এগুলো বলতে আমাদের যদি ইনপুট রেজিস্ট্যান্স বের করা লাগে তাহলে একটা সোর্স বসা দেখবো কি করে কারেন্ট ফ্লো করছে সেই কারেন্ট ভোল্টেজ রেশিও হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স আর আউট যদি বের করা লাগে তাহলে যেটা করবো আমাদের হচ্ছে কি আউটপুটের একটা ভোল্টেজ সোর্স বসা যেটা করবো যে আউটপুটের ভেতর কি করে কারেন্ট ফ্লো করছে যদি সিগন্যালটা এই সিগন্যালের সোর্স কোনো না থাকে তো আর হচ্ছে V বাই X আচ্ছা আরেকটা শেষ করি গেইন যদি বের করা হয় গেইনটা কিভাবে বের করবো গেইন তো সিম্পল আইডিয়াটা যে আমি যদি সার্কিটটাকে এইভাবে চিন্তা করি এটা ওভারঅল গেইন যদি অ্যাম্পলিফায়ার গেইন আমি গেইন যদি বের করতে চাই মানে গেইন করতে কি হবে তাহলে আমি যেটা করবো এটা হচ্ছে আমাদের সার্কিটটা আছে এটা RE এটা একটা ভোল্টেজ VI এটা হচ্ছে AV এটা হচ্ছে আউটপুট রেজিস্ট্যান্স এটা হচ্ছে কি আমাদের শুধুমাত্র অ্যাম্পলিফায়ারের মধ্যে তাই তো এখানে যেটা করবো আমরা আমি আর এর দিকে দিব না এখানে সিম্পলি ভি আউট চেক করবো আর এখানে আমি ভিসি দিক দিব না ঠিক আছে ভিসি হচ্ছে কি আমরা ভিটা অ্যাপ্লাই করছি এবার যেটা করছি মানে এই যে আমরা যে বলছি আর এল এবং আরসি এগুলো কিন্তু আমাদের এক্সটার্নাল পার্ট অ্যাম্পলিফায়ার ক্যারেক্টারিস্টিক যদি আমি বের করছি তাহলে এগুলো কি করে বাদ দিতে পারি এখানে যদি বাদ দিচ্ছি শুধু বাদ দিচ্ছি ইনপুটটা দেখছি আর এখানে আর এটাকে বাদ দিচ্ছি তো খেয়াল করে দেখি এরপর হচ্ছে সিম্পলি যেটা পাবো আমরা ভি আউট ডিভাইডেড বাই ভি বলে যাচ্ছে সিম্পল যেটা করবো আমাদের আরসি এবং আর এল যেগুলো ছিল ওগুলোকে আমরা ট্রাই করবো ট্রাই করলে যেটা পাচ্ছি মানে এখানে যদি ভিতে যেটা দিচ্ছি আউটপুট যেটা পাচ্ছি সেটাই তো এটা তাহলে চিন্তা করতে পারে এরকম যে একটা আইডিয়া এরকম যে আর এল ইকুয়াল টু ইনফিনিটি করে সি আর সি ইকুয়াল টু থেকে আমরা 0 করে দিচ্ছি আর ইনফিনিটি করে আমরা ট্রাই করছি 9 করব আর সি থেকে 0 করে দিচ্ছি এই অবস্থায় থেকে আউটপুট ইনফিনিটি রেশিও থেকে আমাদের 8 ঠিক আছে তাহলে এইভাবে আমরা আসলে চাইলে মানে ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ারের প্রপার্টিগুলো বের করতে পারবো আমরা একটু একটা যে কনফিগারেশন বলতে চাই যে অ্যাম্পলিফায়ারের হিসেবে কি আছে বিজেপিতে যে অ্যাম্পলিফায়ারগুলো বানানো হয় বিজেপি অ্যাম্পলিফায়ার আসলে তিন টাইপ আছে একটা হচ্ছে বলা হয় কমন এমিটার এটা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে কি মানে ব্যবহার হয় এটা পপুলার সিই সবথেকে তারপর হচ্ছে কমন বেস এগুলোকে আমরা সিই দিব মানে এগুলো সবগুলো মানে ছোট ফরম্যাট লেখা হয় আর হচ্ছে কমন কালেক্টর বা এটাকে আমরা অপশন এমিটার ফলোয়ার বলা হয় এগুলো পরে আমরা দেখব এটা কেন এমিটার ফলোয়ার করছে এইটা হচ্ছে থ্রি টাইপ অফ বিজেপি অ্যাম্পলিফায়ার আছে ঠিক আছে তো এইগুলোর আইডিয়াটা আমি যদি বলি এগুলোর ডিফারেন্স নাম কেন আসছে কমন এমিটার কমন বেস কমন কালেক্টর এই কমন কথাটা আমরা বস্তুতে কেন ইউজ করি যে অ্যাম্পলিফায়ারের ভিতরে আমরা দেখি যে আসলে দুইটা পার্ট আছে তাই না
এদিকে একটা ইনপুট সাইড আছে আর একটা আউটপুট সাইড আছে আর একটা গ্রাউন্ড আছে মানে গ্রাউন্ডের রেসপেক্ট কিন্তু হচ্ছে যে আমাদের ইনপুটের গ্রাউন্ড থাকে ইনপুট ভোল্টেজ সাথে গ্রাউন্ড রেসপেক্ট করি আবার আউটপুট গ্রাউন্ডের রেসপেক্ট আমরা আউটপুট ভোল্টেজ পেয়ে যাবো অ্যাম্পলিফায়ারের ভেতর নিজস্ব করে গ্রাউন্ড থাকা লাগে এই গ্রাউন্ডের এই গ্রাউন্ড ম্যাচ করে এই গ্রাউন্ডের ওই গ্রাউন্ড পাস করে মানে এটা একটা কমন পয়েন্ট এই গ্রাউন্ডটা কোথায় আছে এটা যদি আমাদের কালেক্টর এমিটার থাকে তখন আমি বলেছি এমিটার কমন এমিটার যদি আমাদের বেস থাকে তাহলে বলি বেস আর যদি কালেক্টর থাকে তাহলে কালেক্টর ইমিটার ফলোয়ার কি লেখছেন এমিটার ফলোয়ার এটা আর নাম আছে এটা বলছি যে 3 নাম্বার যে কনফিগারেশন এটা ওটার নাম রাখা হয় এমিটার ফলোয়ার বলা হয় এটা তো ওটার নাম আছে আচ্ছা তো এই কমন এমিটার বেস কালেক্টর এই কতগুলো আসছে যে ট্রান্সফারের কোন প্রান্ত ট্রান্সফার তিনটা কিন্তু আমাদের নোড আছে এমিটার কালেক্টর বেস কোন প্রান্তটা আছে ইনপুটের মাত্র কম হিসেবে থাকে খেয়াল করে দেখি এটা গ্রাউন্ড আছে যেমন কমন দুটো আছে তো এই গ্রাউন্ডটা হয়তো বা ইন্টারনালি বেসের সাথে কানেক্ট আছে তখন হয়তো আমরা বলবো যে কমন বেস কনফিগারেশন এমিটারের সাথে থাকে তাহলে এমি কমন এমিটার আর কালেক্টরের সাথে কালেক্টর এইভাবে তিনটা ভাগে ভাগ করা হয় তো আমরা আজকে আমরা যেটা দেখবো মানে কমন এমিটারটা দেখবো এগুলো কেন কমপ্লিকেটেড না আমরা যেহেতু অ্যানালাইসিস করার টেকনিকগুলো জানি সেই হিসেবে করতে পারবো আচ্ছা আমি এটা আমার মতো করে দেখাই এটা হচ্ছে বই হয়তো ডিফারেন্ট ভাবে আছে ওটা একটা ম্যাটার এখন একটা কথা আমরা একটু রিভিজিট করি যে অ্যাম্পলিফায়ার হিসেবে যখন কাজ করবো তখন আমাদের ট্রান্সফার কোন মোডে রাখা লাগে অ্যাক্টিভ মোড অ্যাক্টিভ মোড রাখা লাগে তাই না তো আমাদের অ্যাক্টিভ মোডে রাখা লাগবে যখন আমরা অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করব তো অ্যাক্টিভ মোডে যে রাখবো এটা আসলে কিভাবে সেট করি আমরা অ্যাক্টিভ মোডে রাখছি এটা আসলে কিভাবে আমরা এটাকে কন্ট্রোল করি অথবা যে অ্যাক্টিভ মোডে আছে কিনা এটা আমরা কিভাবে কন্ট্রোল করি এটাকে আমরা বলি যে বায়াস পাওয়া লাগে তাই না এটা কিন্তু আমরা আগের দিন ক্লাসে দেখাইছিলাম যে কি ধরনের বায়াস স্কিম আছে যে একটা দেখাচ্ছিল যে বায়াস সার্কিট মানে আমি অনলাইন ক্লাসে দিয়েছিলাম কিন্তু একভাবে বায়াস করলে জিনিসটা ভালো বায়াস না বা আরেকটা টেকনিক আছে যেটা আসলে বেশ ভালো টেকনিক আমি এটা একটু দেখাই বায়াসটা কিভাবে করে টিপিক্যালি আমাদের কাছে ট্রান্সফারটা আছে এটা হচ্ছে ট্রান্সফারটা এখানে হচ্ছে কি আমার ইন্টার সাইডে একটা রেজিস্টার আছে আরটি বলছি আর বেসে হচ্ছে কি রেজিস্টার দিয়ে আরটি বলছে এটা আর এটা হচ্ছে কি ভিভি হিসেবে কানেক্ট করছি আর একটা হচ্ছে কি আমাদের এখানে হচ্ছে আরেকটা রেজিস্টার আছে এটা হচ্ছে বলা আরসি এর সাথে কানেক্ট করছি ঠিক আছে এইটা হচ্ছে কি একটা বেসিক কনফিগারেশন এই সাইডে খেয়াল করে দেখি এটা কিন্তু ভিভি এটা কিন্তু ফিক্স হয়ে গেছে আরসিসি এটা তো ফিক্স হয়ে গেছে এটা কিন্তু আমার সিগন্যাল আছে সিগন্যাল দিলে কিন্তু নাই না আপাতত নাই এটা হচ্ছে কি আমাদের বায়াস সার্কিট মানে বায়াস সার্কিট মানে কি আমরা এই ইংলিশ দেখছিলাম না ই বি ই আর বি সি ই এরপর প্লট করছিলাম না যদি এইখানে আমরা যদি কোনো একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি মানে এইখানে যদি কোনো একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি এটা ভিভি এই ভোল্টেজটা কোনোভাবে যদি ভ্যারি করতে পারি এই ভোল্টেজটা ভ্যারি করলে আমাদের ইনকাম ক্যারেক্টারিস্টিক্স কিভাবে চেঞ্জ হয় এটা আমরা একটা ক্লাস দেখাইছিলাম ভোল্টেজ ট্রান্সফার কার্ভ বুঝলাম এটা এরপর কার্ভ আসে এরপর কার্ভ আসে না এটার ভিতরে কোন রিজনটা আমার দরকার মাঝখানের রিজিয়নটা এই রিজনে যাবে এটা শার্পে চেঞ্জ হচ্ছে তাই না এটা ছিল আমাদের কাট অফ এটা অ্যাক্টিভ আর এটা স্যাচুরেশন আমার বায়াস করতে বলতে বুঝায় যে আমরা অ্যাক্টিভ মোডে আমরা অপারেট করা লাগবে অ্যাক্টিভ মোডের মাঝামাঝি একটা জায়গায় রাখা ঠিক আছে এটা আমরা বলছি কিউ পয়েন্ট এটা নামও আমরা অনেক সময় বলছিলাম যে বায়াস কিউ পয়েন্ট বলা হয় এটাকে বা বায়াস পয়েন্ট বলা হয় বায়াস পয়েন্ট অনেকগুলো নামে রাখা হয় ঠিক আছে এইটা হচ্ছে আমাদের অপারেটিং পয়েন্ট মানে এই সি অথবা আর ডি এইসব রেজিস্টার টেস্টারগুলোকে এমনভাবে আমরা সেট করবো যাতে করে আমাদের কি বলে এটাকে সেন্টার পয়েন্ট অপারেট করি এমন এখানে আমার ভোল্টেজ থাকে এবং এখানে অবশ্যই ভোল্টেজটা হয় তার পোর্টফোলিও একটা আইসি কারেন্ট আছে
তো এইটা হচ্ছে কি আমরা সেট করছি, এটাকে আমরা বলছি বায়াসিং করা। একটু আমরা বুঝি কিনা দেখো, ঠিক আছে? এটা হচ্ছে বায়াস সার্কিটটা আবার তোমাদের ল্যাবে যখন এক্সপেরিমেন্ট করবা, ওদের এই বিডিটি এক্সপেরিমেন্ট করার সময় দুটো স্টেপ আছে। যেগুলো আমরা করছি না, একটা বায়াস, এটা একটা এক্সপেরিমেন্ট আছে শুধুমাত্র বায়াস পয়েন্টটাকে ডিটারমিন করা, দেখেন যে একটা সার্কিট মানে বায়াস পয়েন্ট সেট করে, তারপরে গিয়ে অ্যাম্পলিফায়ার সেট করে। এটা কোন কোর্স এক্সপেরিমেন্টটা না স্যার। বায়াস পয়েন্ট এক্সপেরিমেন্ট করা হয় না স্যার। কি এক্সপেরিমেন্ট করছে স্যার? ট্রানজিস্টরের ক্যারেক্টারিস্টিক আচ্ছা, ক্যারেক্টারিস্টিক্স পরে মনে হয় এক্সপেরিমেন্ট মানে 6 মানে ওটা হচ্ছে তোমাদের ট্রান্সফারের ডুইজিটি আর কি, মানে বায়াস পয়েন্ট ক্যালকুলেশনের একটা আছে। তো এই সার্কিটে সিম্পলি আমরা বিল করে বিডি কত, তারপরে যে আইসি কত, এগুলো মেজার করা, সেটা হচ্ছে কি আমাদের মানে বায়াস সার্কিটকে ডিটারমাইন করা। আমার মনে আছে এই বিল ট্রানজিস্টরের যে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স ছিল জিএম, এর ফর্মুলা কি ছিল? আইসি বাই বিডি না, এটা তো ফর্মুলাটা ছিল। তারপর আর পাই একটা ছিল, আর পাই ফর্মুলা কি ছিল? আর পাই ফর্মুলা কি ছিল? বিটা বাই জিএম। তো এইগুলো খেয়াল করে দেখো, এটা হচ্ছে কি আমাদের স্মল সিগন্যাল মডেলের প্যারামিটার। তো এই বায়াস পয়েন্টের উপরে নির্ভর করছে না জিএম আর পাই এগুলো। তো ঠিক আছে, তাহলে আমাদের এই বিষয়গুলো ঠিক জানা লাগবে যে আর আইসি কত আছে এবং বিভিন্ন এমনগুলো আছে কিনা, যাতে হচ্ছে মোটামুটি সুন্দর মতো মাঝে মাঝে একটা একটা দুজন কাজ করতে পারবে। আমাদের বায়াস পয়েন্ট সেট করা মানে এই ফিক্স পয়েন্টকে রেফারেন্সের উপর চিন্তা করে যদি করি, এখানে সেট আপ করে নিই। তো এটা হলো একটা পার্ট। এটা যদি অ্যাপ্লাই না, আমরা বলছি এটা শুধু বায়াস সেট করছি, মানে আমাদের এই কাজগুলোকে দুভাবে ভাগ করতে পারি কোন সার্কিট দিয়ে। একটা হচ্ছে বায়াস সার্কিট থেকে সেট করা, বায়াস সার্কিটটা দিয়ে মানে বানানো। অন টপ হচ্ছে যে আমরা অ্যাম্পলিফায়ারে যে সাথে প্যানেল অ্যাড করব। তো এখানে আমরা দেখি কি বুঝি, এখন যেটা করা হয় এই সিগন্যালগুলোকে যখন আমরা কানেক্ট করব, ওখানে ব্যাপার আছে, এগুলো হচ্ছে ক্যাপাসিটর হচ্ছে কানেক্ট করব। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি একটা সার্কিট ড্র করে তারপর তোমাদের বলতে হবে জিনিসটা। এখান থেকে আমাদের এটা হচ্ছে আরসি, এটা হচ্ছে কি আমাদের এই সিগন্যাল, এটা সিগন্যালটা এটা হচ্ছে সিগন্যাল থেকে অ্যাম্পলিফাই করব। এখানে একটা ক্যাপাসিটর আছে হচ্ছে কি সিইন বললাম। এইখানে হচ্ছে কি আমাদের রেজিস্টার ক্যাপাসিটর দিয়ে আমরা হচ্ছে কি লোডটা নিব। এটা হচ্ছে আর আউট, সরি এটা আর এল, যে লোড রেজিস্ট্যান্স। এটা হচ্ছে কি আমাদের ভি আউট ফাইনালি, এটা হচ্ছে সি আউট। আর এখানে আরেকটা ক্যাপাসিটর কানেক্ট করব, যেটা আমরা বলছি হচ্ছে কি এটা হচ্ছে কি সিপি বল। খেয়াল করে দেখি এখন সার্কিটটা কি টেস্ট করছে খেয়াল করে দেখো। টেস্ট করছে হচ্ছে কি আমি একটু বক্স করি, এটা ছিল অরিজিনাল বায়াস সার্কিট, এটা বায়াস সার্কিট। এটার অন টপও আমি অনেক কিছু অ্যাড করছি। এই পাশে একটা ক্যাপাসিটর দিয়ে সোর্সকে কানেক্ট করছি, এই পাশে ক্যাপাসিটর দিয়ে একটা লোডকে কানেক্ট করছি, আর এই পাশে একটা এই আরই একটা ক্যাপাসিটর কানেক্ট করছি। তো একটা করে আমি কাহিনী বলি ঘটনা কি করছে। ক্যাপাসিটরের বৈশিষ্ট্যটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি, মানে ক্যাপাসিটর এমন একটা ইভেন্ট যেটা আসলে ভোল্ট ডিসিকে ব্লক করে দেয় আর এসিসিএলকে ভোল্ট ব্যান্ড শর্ট করে দেয়। ক্যাপাসিটরের যে ইম্পিডেন্সের ক্ষমতা খেলবো এগুলো ছিল না যে ওমেগা, মানে এটা যদি এক্সসি হয় যে ওমেগা সি। ক্যাপাসিটরের ইম্পিডেন্স আইডিয়া এরকম যে ও কেমন একটা কারেন্টকে ফ্লো করতে দিবে কি দিবে না, ভোল্টেজকে ফ্লো করতে দিবে কি দিবে না, মানে ক্যাপাসিটরের ইম্পিডেন্সের ফর্মুলা বলছিল। তো ফ্রিকোয়েন্সি যদি বাড়ে ক্যাপাসিটি ইম্পিডেন্স কেমন হয়? ক্যাপাসিটি কমে যায়, ইম্পিডেন্স কমে যায়। তো এখানে আমরা ক্যাপাসিটরটা যত বড় বেশি, এখানে আইডিয়া হচ্ছে যে এটা বেশ বড় একটা ক্যাপাসিটর বেশি। এই আইডিয়াটা হচ্ছে এরকম যে ও ডিসি ভোল্টেজের জন্য ইফেক্টিভ ওপেন সার্কিট হিসেবে কাজ করবে, ডিসির জন্য ওপেন সার্কিট। আর এসি বা সিগন্যালের জন্য, সিগন্যালটা কিন্তু এসি বলতে না, সিগন্যাল তো ভ্যারি করে। এটাকে আমি যদি বলি এসি বলি, তাহলে এটাতে কোনো শর্ট সার্কিট, এটা একটা কাইন্ড অফ অ্যাসোসিয়েশন সলিউশন। সো মানে এসি কিন্তু পারফেক্টলি শর্ট না, কারণ একটা ইম্পিডেন্স থাকে যারা ফ্রিকোয়েন্সি যদি কম হয় তাহলে শর্ট হবে না। কিন্তু এখন সলিউশন করছে আমাদের আলোচনা করতে যদি এসি যথেষ্ট বড় নেই তাহলে সমস্যা রয়েছে, তাহলে কিন্তু আমি শর্টের মধ্যে বের করবো।
তাহলে এটা খেয়াল করে একটু শর্ট হলে কি লাভ হবে? এটা যখন ডিসি ভোল্টেজ, এই ভোল্টেজগুলো আছে, এগুলো সব ডিসি না? এগুলো সব ডিসি না? এই ডিসি ভোল্টেজগুলো কি এই পাশে আসতে পারবে? না ক্যাপাসিটরটা ওই এই সিগন্যালগুলোর জন্য একটা ব্যারিয়ার রেখে কিন্তু ইনপুট যে সিগন্যাল আছে এটা ভ্যারি করছে, এটা কিন্তু ইজিলি ওইভাবে চলে যাবে। হ্যাঁ স্যার, তাহলে তাহলে স্যার আমাদের ট্রানজিস্টর বেশি কারেন্ট যাবে না আর কি। মানে আমি জানি যে ইনপুট এবং আউটপুট মানে বায়াস পয়েন্ট ইন্টারাকশন না হয়, এটা আমি জানছি যে বায়াস সার্কিটটা যেটা আমি বানাইছি এই ইনপুটের সিগন্যালিংটা দেওয়ার কারণে যেগুলো মানে চেঞ্জ না হয়, এটা আমি আইডিয়া যে তাহলে কোয়ান্টিটি মানে ক্যাপাসিটর ম্যাপ করাতে পুরো যে কোয়ান্টিটি মানে আমি বায়াস পয়েন্ট নষ্ট করতে বায়াস সার্কিটের মানে ওটা ফিক্স থাকে। আচ্ছা আচ্ছা। মানে আমি আমি যদি এখানে ক্যাপাসিটর না দিই আরসি দিতাম এই রেজিস্ট্যান্স ইফেক্ট চলে আসলে এখানে হ্যাঁ হ্যাঁ রেজিস্ট্যান্স ইফেক্ট চলে আসলে বায়াস পয়েন্ট নষ্ট হয়ে যাবে। তো ক্যাপাসিটর লাগানো যেটা হয়েছে এটা আইসোলেটেড আছে, ভোল্টেজগুলো কোনো চেঞ্জ হবে না, ভোল্টেজগুলো ক্যাপাসিটরের ভিতরে আছে, এই পাশে আছে বাইরে আসতে পারবে না। মানে এটা একটা কাইন্ড অফ যেটা হচ্ছে ওয়ান ওয়ে গেটের মতো, মানে ডিসি গুলো আসতে পারবে না, এসি এর মতো চলে যাবে। এখানেও সেম যে এখানেও যে আউটপুট কারেন্ট সেটা একইভাবে বের করবে। এই এখানে যে সিগন্যাল কম্পোনেন্ট আছে যেটা ভ্যারি করতেছে সেটা ক্যাপাসিটর যে আর আরএল কিন্তু আরএল কিন্তু কে করতে পারবে না, মানে ডিসি ভোল্টেজ গুলো চলে যাবে। আর এখানে একটা আরসি এটাকে ক্যাপাসিটর এটাকে আমরা আছে পিআল যে আমি লিখি বাইপাস ক্যাপাসিটর বলা হয়, এটাকে বিপি লিখি বিপি, এটাকে বলা হয় বাইপাস ক্যাপাসিটর। এটা কি করছি এমিটার সাইডে রেজিস্ট্যান্স কানেক্ট করছি, সেই রেজিস্ট্যান্সটাকে রেজিস্ট্যান্সে অ্যাড করছে মানে প্যারালাল আছে। এটা বলতে পারবো এটা যখন এসি সিগন্যালের জন্য তাহলে এই ব্রাঞ্চটা কিভাবে কাজ করবে? এসি সিগন্যালের জন্য মানে সিগন্যালের জন্য এই ক্যাপাসিটর নাই, ক্যাপাসিটর এক্সিস্টেন্স নাই, তখন এটা বলবে এটা রেজিস্ট্যান্স কি কারেন্টটা অবশ্যই যাবে। এসি কম্পোনেন্টের জন্য শর্ট রেজিস্ট্যান্স কি থাকবে না। তাহলে এই বাইপাস হওয়া ছেড়ে দিতে যে এসি সিগন্যালের জন্য এই ব্রাঞ্চটা মানে এই রেজিস্ট্যান্সটা কাইন্ড অফ বাইপাস, এটা ঠিক শর্ট করে দেওয়া হয়েছে। তো আমি এই সার্কিটটা মানে এটা হচ্ছে কি টোটাল সার্কিটটা, তো আমি আবার ধরে ডিকনস্ট্রাক্ট করি, মানে আমি ধরো ভেঙে নিয়ে তো এরপর ধরে একটা প্রবলেম দিয়ে বসে যে সব করো মানে গেম বের করবো বা অ্যাসপেক্ট বের করবো সব কিছু বের করবো। আমরা ওই একটা আমি ক্লাসে একটা এক্সাম্পল দেখেছিলাম, অ্যাপ্রোচ হচ্ছে দুইটা স্টেপে করি। ফার্স্ট হচ্ছে যে আমরা বায়াস সার্কিট অ্যানালাইসিস করি, বায়াস ডিসি সার্কিট অ্যানালাইসিস, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। আরেকটা স্টেপ থাকে আমাদের এক্সি বা স্মল সিগন্যাল অ্যানালাইসিস। তাই না, আমাদের ওভারঅল অ্যাম্পলিফায়ার সার্কিটের অ্যানালাইসিস দুটো স্টেপে, বায়াস বা ডিসি অ্যানালাইসিস আর হচ্ছে কি স্মল সিগন্যাল বা এসি অ্যানালাইসিস। এটা যদি আমার একটা আমি যে টোটাল সার্কিট দিয়ে বলছি যে করো এইগুলা করোনা দিতে করবো, দুইটা সার্কিট বানানো লাগবে, এটাকে দেখে দেখে দুটো সার্কিট বানাবো। তো যখন ডিসি অ্যানালাইসিস বলছি তখন যেটা করবা এটা হচ্ছে কি ক্যাপাসিটর কত ওপেন, যেমন আমি লিখেছিলাম এটা হচ্ছে আমাদের ট্রান্সফর্মার কি। তো ডিসি অ্যানালাইসিস সময় এই ক্যাপাসিটরগুলো ওপেন হয়ে আছে, ক্যাপাসিটরটা ওপেন হয়ে আছে, তাহলে দেখতে সার্কিট কেমন হবে? এটা যদি আমি আবার এটা আঁকি তাহলে আমি সেই জিনিসটা আবার আঁকলাম। এখানে একটা রেজিস্টার আছে এটা আরই গ্রাউন্ড, এখানে একটা রেজিস্টার আছে এটা আরসি, এটা হচ্ছে ভিসিসি আছে, এখানে আছে একটা রেজিস্টার এটা আরবি, এটা হচ্ছে ভিভিবি আছে। এটা হচ্ছে আমাদের ডিসি সার্কিট, তাই না? সোর্সই দেখা এটা কিন্তু আমি প্রথমে যে রাস্তা বলি মানে আমি আমার এখান থেকে জুড়ে আমাদের ট্রাই করি ক্যাপাসিটরটা ওপেন, এই পাশে কিছু নাই, এই ক্যাপাসিটরটা ওপেন, ক্যাপাসিটরটা আগে এই পাশে আমরা সিআর ক্যাপাসিটর আছে ওটা আসলে ডিসকানেক্টেড। এটা হচ্ছে ডিসি, এটা হচ্ছে আমরা অ্যানালাইসিস করতে পারবো, এটা থেকে অ্যাক্টিভ মোড ধরবো, ধরে নেবো যেটা থেকে পয়েন্ট সেটা আমরা ড্রপ করছে, পুরো অ্যাক্টিভ মোড ধরে এখানে আইসি বের করবো, আইসি কত আসে এরিয়া থেকে আলোচনাটা আইসি থেকে আমরা বের করবো জিএম কত আর বাই কত, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ডিসি অ্যানালাইসিস, এগুলো নিয়ে অনেকগুলো আমরা এক্সাম্পল দিচ্ছি, এটা পারি। এসি অ্যানালাইসিস সার্কিটটা কেমন হবে? এসি সার্কিট কেমন হবে এটা আমরা ড্র করতে পারি। আমরা একটু মনে করে দিই, এসি সার্কিট যখন বানাবো তখন আমাদের ক্যাপাসিটরটা কি হবে? শর্ট হয়ে যাবে, মানে একটু শর্ট লাইন, মানে তখন এই পার্টগুলো ইনক্লুডেড হবে। আর একটা কাহিনী আছে যে যত ডিসি সোর্সগুলো আছে সেগুলো কি হয়
ডিসি সোর্সগুলো স্যার এগুলো ডিসি শর্ট হয়ে যায় মানে গ্রাউন্ড হয়ে যায়, ঠিক আছে? যখন আমি এসি সার্কিটটা বানাবো তখন ক্যাপাসিটর শর্ট করবো এবং যে ডিসি সোর্সগুলো আছে ভিভি এগুলো কি গ্রাউন্ড হয়ে যাবে, ঠিক আছে? এটা মনে আছে? মনে না থাকলে গত ক্লাস দেখে নিও, মানে আমি কিছু এক্সপ্লেন করছিলাম। তো এই যে সোর্সগুলো আছে ডিসি সোর্সগুলো শর্ট হয়ে যাবে, আমি সার্কিটটা দেখে দেখে ধরে ধরে বানাই আমি। এইখানে হচ্ছে একটা আমার ডিসি, এটা হচ্ছে আরসি, এটা গেল। তো খেয়াল করে দেখি এই যে আরবিটা আছে, আরবিটার মাথার উপর হচ্ছে ভিভিবি, এটা যদি শর্ট হয়ে যায় আরবিটা গ্রাউন্ডেড না, আরবিটা তো গ্রাউন্ডেড, তাহলে হচ্ছে জিনিসটা এটা হবে সিম্পল হচ্ছে যে আমি গ্রাউন্ড করে দেবো, এটা আরবি। তারপর যেটা আছে এই ট্রানজিস্টরটা আছে, আচ্ছা আমি আগে ট্রানজিস্টর আগে তারপর ট্রানজিস্টরকে কনসেপ্টটা রিপ্লেস করব। ট্রানজিস্টরটা আছে এটা হচ্ছে বেসটা, এখন ট্রানজিস্টরের কালেক্টর সাইডে কারেক্টর হচ্ছে একটা আরসিএনসি কে ডিসির সাথে গেছে, ডিসি তে আবার গ্রাউন্ডেড, ডিসি এটা হইছে এটা হচ্ছে কি আমাদের আরেকটা হচ্ছে গ্রাউন্ড করা আরসি। আর এই এমিটারটা দরকার, এমিটারের এমিটার স্পেস আছে, এমিটার হচ্ছে একটা রেজিস্টার বসানো, আর এখানে কি হচ্ছে কালেক্টরের সাথে আরেকটা হচ্ছে কি আরএল দিয়ে আমি ফাইনালি জিনিসটাকে গ্রাউন্ড করছি। তারপরে বোঝা যায় কিনা কি করতে হবে? হ্যাঁ এগুলো নাম যদি প্রশ্ন করো পরে স্যার লাভ নেই, পরে আরবি কই থেকে আসছে? আরবিটা হচ্ছে কি এইটা, এই যে আরবিটা রেজিস্টার আচ্ছা এটা খেয়াল করো বেস সাইডে এই রেজিস্ট্যান্সটা ভিভি থেকে ছিল, তো এসি সার্কিটের জন্য এই ভিভিটা গ্রাউন্ডেড, ভিভিটা গ্রাউন্ডেড না তাহলে আমি আরবিটাকে নিচে নামাবো, ঠিক আছে? বুঝতে পারছি বুঝতে পারছি। তাহলে যেটা দাঁড়ালো আছে এখন ফাইনালি দাঁড়ালো এই যে কোয়ার্টার এটা হচ্ছে এসি সার্কিট, এটা কিন্তু অনেক ডিফারেন্ট, তাই না? এটা একটু অন্যরকম লাগছে সব কিছু, এটা বুঝা গেছে? স্যার দুপুরটা দেখি। এটা হচ্ছে অরিজিনাল সার্কিটটা ছিল আমার, আইডিয়াটা হচ্ছে কি ডিসিশন সব গ্রাউন্ড করে দেবো আর ক্যাপাসিটরগুলো শর্ট করে দেবো, এই কাজ করে করে জাস্ট বানাইছে এই সার্কিটটা। আর এর একটা উপরটা স্যার কি আরসি? এটা আসছে, এটা আসছে, আরসি আচ্ছা। এটা হচ্ছে আসছে, আসছেটাও একটা আমরা কালেক্টর, এই কালেক্টরে হচ্ছে কি আমার একটা আরসি আছে, সেই আরসিটা বিসির সাথে কানেক্টেড, যখন এসএস সার্কিট বানাবো তখন বিসিতে গ্রাউন্ডে যাবে, তাহলে কেউ কালেক্টর থেকে আরসি রেজিস্ট্যান্সটা গ্রাউন্ডে যাবে, এটাই করছে। এই যে কালেক্টর সাইড থেকে আরসি রেজিস্ট্যান্সটা গ্রাউন্ডে, স্যার এসি হইলে স্যার ওই পাশের ক্যাপাসিটরটা বাইপাস ক্যাপাসিটরটা শর্ট হয়ে যাবে না? তাহলে তো এটা ভুল করছিলাম। দেখো এমিটারে যেটা আছে এমিটারের রেজিস্ট্যান্সটা কিন্তু ক্যাপাসিটরতে কানেক্টেড, তাই না? তাহলে আমাকে বলো এসির জন্য এই ক্যাপাসিটর এই রেজিস্ট্যান্স কি ইফেক্ট আসবে না স্যার। তাহলে এটা ভুল লিখছিলাম, তাহলে এটা হচ্ছে কি আমাদের এই রেজিস্ট্যান্সটা কিন্তু থাকবে না, আর কিন্তু থাকবে না, এমিটার সাইডটা ডিরেক্টলি হচ্ছে কি আমাদের শর্ট। তাহলে এবার কমপ্লিট হচ্ছে, এবার ঠিক আছে, তাহলে আর কোনো প্রশ্ন আসছে না? ওকে, এখন আমরা কি করব? এটা হচ্ছে আমাদের এসি ডোমেনে বা স্মল সিগন্যাল ডোমেনে সাইটটা দেখতে হবে, এটা হচ্ছে পিসি আর এটা হচ্ছে আমাদের যে কোন আউটপুট আছে বিয়স, মানে টোটাল গেইন করতে যদি চাই টোটাল গেইনটা হচ্ছে যে V0 এবং VC এর রেশিও থেকে টোটাল গেইন। তো যেভাবে পড়া যাচ্ছে আমরা এখন একটু খেয়াল করি এই ট্রানজিস্টরটাকে চাইলে আমরা এটা আমাদের মডেল ছিল পাই মডেল কি মডেল রিপ্লেস করতাম, তাই না? এখন আমাদের চাইতে হবে এই ট্রানজিস্টরটাকে আমরা দুটো মডেলে রিপ্লেস করতে পারি, একটা হচ্ছে এরকম ছিল GM VBE, এটা হচ্ছে VBE এর পাশে আছে, এটা হচ্ছে R5, এটা হচ্ছে এমিটার, সরি এটা নাম আর এমিটার সাইজ কি এমিটার, এটা হচ্ছে বেস আমাদের আর এটা হচ্ছে কালেক্টর। এটা একটা মডেল ছিল, এটাকে বলছিলাম পাই মডেল। আর একটা মডেল কি ছিল, আর টি মডেল ছিল এরকম, এটা হচ্ছে এমিটার, এটা হচ্ছে আমাদের বেস, এটা কালেক্টর GM VBE, এটা হচ্ছে VBE,
এটা হচ্ছে আমাদের সরি এটা হচ্ছে কি আর ই এটা হচ্ছে টি মডেল। তো দুইটা মডেল ছিল। তো এখন আমরা এক্সপিরিয়েন্স করার জন্য কি করতে হবে, সিম্পলি এই ট্রান্সফারের জায়গায় এই যেকোনো একটা মডেল বসাতে হবে। ঠিক আছে, এখন আমরা কোন মডেল বসলে এটা অ্যানালাইজ করে দিতে হতে পারে, কোনটা বলে দিতে হবে স্যার পাই মডেল খেয়াল করতে কি মানে এখানে এমিটার সাইড ডাউন না মানে ট্রাই করতে যে কোনটা আসলে কমন পয়েন্টের মধ্যে আছে। এমিটার সাইডটা যদি ডাউন মানে এমিটার সাইডটা তো অলরেডি আমি বুঝতে পেরেছি কমন এমিটার কনফিগারেশন আমি কাজ করছি। আচ্ছা এটা তো লিখি কিন্তু আমি অবশ্যই কমন এমিটার কনফিগারেশন কাজ করতে লিখছি। হ্যাঁ আমি কমন এমিটার সিই অ্যাম্পলিফায়ারে কাজ করছি। এটা বুঝতে পারা উচিত মানে এই এমিটার সাইডটা হচ্ছে ইনভার্টারের জন্য দুভাগে অ্যাপ্রোচ আমি কমন এমিটারে কাজ করছি। তো এখানে যেটা করলাম, তো এমিটার সাইডটা যদি কমন গ্রাউন্ডেড আসলে পাই মডেলটা বেশি কার্যকরী। তারপর পাইটা দেখতে এরকম ভাবে আছে যে এমিটারটা মাঝে মাঝে একটা জায়গায়, এই মডেলটা বেশিটা ভালো কাজ করবে। আমার আসলে পাইটা ইউজ করবে। কেন স্যার পাই কেন ইউজ করবো আবার? মানে এই যে সাইডটা আমরা দেখলাম স্মল সিগন্যাল সাইড এটার এমিটার সাইডে গ্রাউন্ডেড গ্রাউন্ড করা, হ্যাঁ। এমিটার সাইডে যদি শুধু মাসটা কাটে কমনের মধ্যে সেটা হচ্ছে পাই মডেলটা খেলবে। পাই মডেলটা এরকম এমিটার সাইডটা হচ্ছে মাঝখানে আছে বেসের কারেন্ট দুপাশে। এটা ভালো ম্যাচ করছে। আর এটা করতে আমি এমিটার মানে এমিটার কমন আছে পাই মডেলে তারপরে বসাই। আচ্ছা আরেকটা জিনিস একটু খেয়াল করি পাই মডেলের জন্য আর তাকে পরে যেতে সেক্ষেত্রে বসাই পরে পরে। আচ্ছা এখন তাহলে আমি একটু ভিন্ন কালারটা করি মানে ফাইনাল যে সাইডটা হবে লিখতে আমাদের এটা হচ্ছে কি আমাদের তাহলে দেখলে না এটা দেখ। হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে কি আমাদের বিসি, এটা হচ্ছে কি আরসি। এখন কি করবো, আচ্ছা একটা আরবিটা আছে, আরবিটাকে আমরা বসে দেখে নেই। এখন যেটা আসলে সার্কিটটা একটু নিউজে বানানো লাগবে, এটা একটু মজুরি পাওয়া লাগবে। আরবিটাকে বসালাম। এখন কি করবো, এই ট্রানজিস্টরের জায়গায় পাইবোর্ডটা, তাই তো? তাহলে খেয়াল করি ট্রানজিস্টরের জায়গায় পাইবোর্ডটা বসে দিলে বেসের সাথে কি আছে, বেসের সাথে একটা রেজিস্টর আছে আর পাই। আচ্ছা আমি এটা বক্স করে দিই, যেটা আসলে ট্রানজিস্টর বানাচ্ছি এটা বক্স করে রাখছি। ট্রানজিস্টর আছে, ট্রানজিস্টরটাকে আমি রিপ্লেস করছি। কি আছে এখানে, এখানে হচ্ছে আর বাইটা আছে, এখানে গ্রাউন্ড, এটা আর বাই, এটা হচ্ছে বেস ছিল, এটা ছিল এমিটার তাহলে এমিটারটা গ্রাউন্ড করা তাই না, এই এমিটারটা যে গ্রাউন্ড করা, এমিটার গ্রাউন্ড করা। এইখানে হচ্ছে কি আমাদের কারেন্ট সোর্সটা আছে, এটা হচ্ছে কি আমাদের জিএম ভিবিই, ভিবিই এর মধ্যে আছে, এই যে এখানে ভিবিই আছে পায়ের আছে মানে আর বাই আছে। আর এটা হচ্ছে কি আমাদের কারেন্ট সোর্স। তারপর এখন এই আমি রেড বক্সটা আনাইছি, রেড বক্সটা বেসিক্যালি না এই ট্রানজিস্টরটাকে আমি পাই মডেলে রিপ্লেস করছি। শেষ পর্যন্ত কিছু নিলাম, তারপর কালেক্টরের সাথে দুটো রেজিস্টার আছে, একটা আরসি আছে একটা আর আছে। তাহলে এটা যেটা হবে আরসি এবং আর একটা প্যারালাল হবে, আরসি আর এটা কাউন্টার। ওকে দেখো এইটা হচ্ছে আমাদের ফাইনাল সার্কিটটা, স্মল সিগন্যাল অ্যানালাইজ করার জন্য ফাইনালি এই সার্কিটটা আমরা ডেভেলপ করছি। এখন এইটা বুঝলে আসলে আমাদের কাজ শেষ। এখানে যেটুকু যদি আসতে পারি, এটুকু যদি ঠিকঠাক করে বানাতে পারি, এরপর যেটা আসলে খুব ইজি। আমি কি করতে বলি, আর ই বের করতে বলি, আর ই কত হবে, তারপর আর আর কত হবে, আর ই আর আর কিন্তু নাই, আমি যে মাত্র ডেফিনিশন দেখাচ্ছিলাম না ওগুলো থেকে আগামী ক্লাসে না দেখাবো। আর ওভারঅল গেইন কত আছে, এটা আর সিম্বলিক, এটা হচ্ছে কি গেইন সিডিটি, এটা হচ্ছে কি আমাদের ভি আউট ডিভাইডেড বাই ভিসি। ইনপুট সিগন্যালটা এই আউটপুট আছে, এটা হচ্ছে কি ফাইনাল এই দুটোর মধ্যে রেশিওটাকে আমরা বলতে পারি গেইন, এ লিখি, এটা ভি তে লিখি। এটা আগের স্লাইডে যদি কম্পেয়ার করি, হ্যাঁ এখানে বোর্ড দেখাচ্ছিলাম না, এখানে দেখাচ্ছিলাম এটা হচ্ছে কি শুধুমাত্র অ্যাম্পলিফায়ারের গেইন। আরেকটা প্যারামিটার লেখা যায় জি, এটা হচ্ছে কি যে ভি আউট আর ভিসি এর মধ্যে রেশিওটা, ভি আউট বাই ভিসি। এটাও হচ্ছে কি ক্যালকুলেট করতে বলা হতে পারে, মানে যেগুলো কানেক্টেড সমস্যা নেই,
মানে এটা হচ্ছে শুধুমাত্র এই মাঝখানে সেকশনটা গেইন আর আমি রেজিস্টারগুলো কানেক্ট করলে এড করলে পুরো গেইনটাকে দিতে লাগবে তো সমস্যা না সার্কিট বদলে সব কিছু বের করা যাবে এখানে আমি যেটা বলতেছিলাম যে এই সার্কিটটা আমার কাছে আছে এখন বাক্সগুলো যদি বের করতে বলি সিম্পল সার্কিট অ্যানালাইসিস করা এখানে এখন কিছু একটা ডিপেন্ডেন্ট স্যার এ আর জি এর মধ্যে ডিফারেন্স কি বুঝলাম না। আচ্ছা এটা আসলে এখানে এটা যদি আমি বলি এটা যদি আমি এই সার্কিটে দেখেন এই যে এটা হচ্ছে অ্যাম্পলিফায়ারের মেইন এলিমেন্টটা না অ্যাম্পলিফায়ার মেইন এলিমেন্টটা এইখানে ভিবিইটা হচ্ছে কি আমাদের ইনপুটের মতো কাজ করতেছে এবং এইখানে যে ভোল্টেজটা আসছে ভিআউট এটা হচ্ছে আউটপুট মানে এই রেড বক্সটা হচ্ছে যে অ্যাম্পলিফায়ারের কোর এলিমেন্ট তাহলে আমি এ দেখি এটা হবে শুধুমাত্র এই ভিআউট ডিভাইড বাই ভিবিই তো এটা বেশি মানে আমাদের ইম্পর্টেন্ট না কারণ আমরা তো এটা দেখতে পাই না আমি দেখতে পাই ফাইনালি যে এটা ইনপুট দিচ্ছি আর এটা আউটপুট পাচ্ছি এটা আমরা দেখতে পাই এটা আমি মেজার করতে পারি এটা দিয়ে একটু মেজার করতে পারবো বিভিন্ন আসলে এটা আমি জানি না কত ক্যালকুলেট করতে পারা যায় কিন্তু এটা এত ইম্পর্টেন্ট না ওটা আমরা মডেল করার জন্য গিয়ে আসলাম করতে ফাইনালি যখন আমি যেহেতু মানে প্র্যাকটিক্যাল সার্কিটে মেজার করছি তখন আসলে মেজার করতে জি এটা দিয়ে কি মেজার করতে পারছে দেখেন আমি আমার কথাটা একটু বলি এই পুরো আমার ট্রানজিস্টর স্মল সিগন্যাল মডেল সার্কিটে বানালাম এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটু বলে দাঁড়ান এক্সাম্পল দিয়ে তোমাদের প্রবলেম দেয় এই স্মল সিগন্যাল মডেলটা যদি সার্কিটে বানাতে পারো মানে ড্রপ করা যায় এটাকে দিকে আসে ট্রান্সফর্ম করার পর তো এটা কোনো মানে 7% মার্ক পেয়ে গেছো তারপর সে বাকিটা সিম্পলি অ্যানালাইসিস করো এই সার্কিটটা রেজিস্টার আছে ডিফারেন্স হচ্ছে এটা অ্যানালাইসিস করে গেইন বের করা যায় আর আমি বের করা যায় এটা নেক্সট ক্লাসে আমি একটা দেখাবো যে কিভাবে এটার মধ্যে পুরো ক্যালকুলেশন করা হয় এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা যা করলাম এই সার্কিট দিয়ে বানানো তাহলে এখানে কোনো প্রশ্ন আছে বুঝি না গো আর কি এটা তো ক্যালকুলেট করা যায় মানে এটা যেটা করবো এখানে আমি মানে ডেফিনেশনটা একটু চেঞ্জ হতে পারে মানে আমি এখানে যদি আর ই করি না একটা ডিসিকে রেসপেক্ট করি মানে যদি আমি আগের পর যেটা বলছিলাম আইডিয়াল কেস যেটা বলছিলাম এখানে যদি বলি এখানে হচ্ছে কি এই ডিসিকের জন্য হচ্ছে কি আরেকটা কত মানে আমি যদি বলি তাহলে ডিসিকের জন্য আরেকটা কত হবে এখানে এটা হবে আমাদের হচ্ছে কি এই যে ডিসিকে আছে ডিসি ডিভাইড বাই আইসি বলি মানে এখানে যে কারেন্টটা ফ্লো করছে এটা হচ্ছে আমাদের এগুলো রেশিও আচ্ছা এটা আমি নেক্সট ক্লাসে আমি এগুলো আবার মানে স্পেসিফিক কেস বাই কেস দেখাবো ঠিক আছে আইডিয়াটা হচ্ছে